আল মেহেদি, বিপক্ষের দলনেতা কবি জসিমউদ্দিন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলার হিন্দু, বাংলার খ্রিস্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙালি। 1971 সালে যখন 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল, এই একটি স্লোগান, এই একটি পোস্টার আমাদের এক সূত্রে গেঁথেছিল, আমরা সবাই বাঙালি। মাননীয় সভাপতি, সম্মানিত বিচারক মণ্ডলী, বিজ্ঞ প্রতিপক্ষ এবং আপনারা যারা শুনছেন সবাইকে জানাচ্ছি নিরন্তর শুভেচ্ছা। কবিতার এই 4টি লাইন, পোস্টারের এই 4টি লাইন দিয়ে কেন শুরু করলাম? বলেছিলাম বাঙালি জাতিকে এক সূত্রে গাঁথা। 1971 সালের প্রেক্ষাপট যদি দেখি, আমরা আমাদের একটি বাংলাদেশকে পেয়েছি মাননীয় সভাপতি। সেই বাংলাদেশটি গড়ার পেছনে সাংস্কৃতিক আন্দোলনের যে ভূমিকাটি রয়েছে, যে বড় প্রেক্ষাপটটি রয়েছে, সেই প্রেক্ষাপটটি কিন্তু 1948 সালের তমুদ্দুন মজলিসের ফলাফল মাননীয় সভাপতি। আজকে সেই জায়গাটিতে তারা ভুল করে ধরে ফেলেছেন, তারা পাশ্চাত্য সংস্কৃতি এবং নাগরিক সংস্কৃতি দুটোকে এক করে ফেলেছেন। মাননীয় সভাপতি, আজকে আমাদের জায়গাগুলো কোথায় ছিল? আজকে একেবারে সোজা সাপটা ভাষায় আমরা যে কথাটি বোঝানোর চেষ্টা করেছি সেটি হচ্ছে বাঙালিকে বর্তমান সময়ের প্রেক্ষাপটে সংস্কৃতিবান করার জন্য নাগরিক সংস্কৃতি প্রধান ভূমিকা পালন করে কি না, আমরা আমাদের পক্ষ থেকে দেখানোর চেষ্টা করেছি প্রধান ভূমিকা পালন করে। যুক্তিখণ্ডন দিয়ে শুরু করি। বিপক্ষের প্রথম বক্তা অর্থাৎ পক্ষ দলের প্রথম বক্তা এসে বললেন শেক্সপিয়রের নাটক দেখে নাকি আসলে আমরা আমাদের কালচারকে ভুলতে পারবো না, আমাদের সংস্কৃতিকে আসলে মনে রাখতে পারবো না। পরক্ষণেই দ্বিতীয় বক্তা এসে বললেন হ্যাঁ, আমরা এলভিস প্রিসলির গান শুনবো। তাদের বক্তব্য কি পরস্পর বিরোধী হয়ে গেল না মাননীয় সভাপতি? মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, প্রথম বক্তা যখন এসেছেন আমি খুবই আশায় ছিলাম যে প্রথম বক্তার কাছ থেকে হয়তো আমরা গঠনমূলক কিছু পাবো। মাননীয় সভাপতি, খুব কষ্ট লেগেছে যখন আমরা দেখেছি উনি বলেছেন আমরা পাশ্চাত্য সংস্কৃতির অন্ধ অনুকরণ করছি। মাননীয় সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি বিশ্ববিদ্যালয়ে পড়ে মাননীয় সভাপতি পাশ্চাত্য সংস্কৃতির অন্ধ অনুকরণ করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় মাননীয় সভাপতি, কারণ এটি হচ্ছে একটি প্রাণচঞ্চার কেন্দ্র যে জায়গাটি শেখায় আমরা বাঙালি, আমাদের ভেতর একটি জাতীয়তাবোধ রয়েছে বাঙালি বলে। মাননীয় সভাপতি, যদি সংস্কৃতিবান আমাদের হতেই হয় তাহলে যে জায়গাগুলোকে আমাকে পূরণ করতে হবে সেটি হচ্ছে সংস্কৃতির চর্চা এবং প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। নাগরিক সংস্কৃতির হাতে রয়েছে কিছু শক্তিশালী হাতিয়ার, যে হাতিয়ারগুলো সবসময় কাজ করে সংস্কৃতির চর্চা এবং প্রতিষ্ঠা করার জন্য। প্রশ্ন রেখে যাচ্ছি, লোকসংস্কৃতির হাতে কোন ধরনের হাতিয়ার রয়েছে? মাননীয় সভাপতি, আজকে তারা যখন নাগরিক সংস্কৃতির নানান ধরনের দোষ ত্রুটি খুঁজে বের করার প্রয়াসটি পান, তখন ইচ্ছে করলে আমরাও লোকসংস্কৃতির অনেক দোষ ত্রুটি খুঁজে বের করতে পারি, কিন্তু সেই জায়গাটাতে আজকে আমরা যাচ্ছি না। তার কারণ হচ্ছে আজকে বিতর্কের বিষয়টি আসলে সেই জায়গায় নয়, আজকের বিতর্কটি হচ্ছে এই জায়গায় সংস্কৃতিবান করে তোলার পেছনে বর্তমান সময়ের প্রেক্ষাপটে নাগরিক সংস্কৃতি কতটুকু ভূমিকা পালন করে, লোক সংস্কৃতি কতটুকু ভূমিকা পালন করে। যদি দেখি নাগরিক সংস্কৃতি লোক সংস্কৃতির চেয়ে বেশি ভূমিকা পালন করে, তাহলে আজকে যে প্রস্তাবটি রয়েছে মাননীয় সভাপতি, আজকে যে বিষয়টি রয়েছে এটি আমাদের পক্ষে আসে। পরবর্তীতে আসি মাননীয় সভাপতি, আজকে আমাদের জায়গাগুলোতে চেতনাবোধের বিকাশের কথাটি বলেছিলাম, 1971 সালের কথা বলেছি, 52 ভাষা আন্দোলনের কথা বলেছি। মাননীয় সভাপতি, যখন একটা সময় পাকিস্তান আমলে রবীন্দ্রসঙ্গীতকে নিষিদ্ধ করে দেওয়া হচ্ছিল, তখন এই নাগরিক সংস্কৃতির ধারক এবং বাহকরাই সেই রবীন্দ্রসঙ্গীতকে সার্বজনীন করে তুলেছেন, সবার সামনে উপস্থাপন করেছেন, প্রতিষ্ঠা করেছেন, চর্চা করেছেন, যার ফলশ্রুতিতে আজকে এই জায়গাটিতে দাঁড়িয়ে আমরা রবীন্দ্রসঙ্গীত শুনতে পারি, আজকে প্রাণ খুলে গাইতে পারি, কারণ রবীন্দ্রসঙ্গীতের একটি সার্বজনীনতার রূপ সেই নাগরিক সংস্কৃতির লোকজনই আমাদেরকে দিয়েছে। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, আজকে তারা বারবার মূল্যবোধের কথাটি বলছেন। আমার প্রশ্নটি হচ্ছে ঠিক এই জায়গাটিতে, আমার মূল্যবোধটি কি হবে এটি ঠিক করে দেয় কারা? এটি কিন্তু নাগরিক সংস্কৃতি ঠিক করে দেয় যে আমার মূল্যবোধটি কি হবে মাননীয় সভাপতি। এটি লোক সংস্কৃতির একজন যিনি ছড়া তৈরি করেছেন, যার নামও জানি না, কারণ লোক সংস্কৃতির একটি ব্যাপার হচ্ছে এটি নৈর্ব্যক্তিক। 1000 বছর আগে কে ছড়া তৈরি করে গিয়েছে কিংবা কে গান লিখে গিয়েছে মাননীয় সভাপতি, এটি খুঁজে আজকে বের করা সম্ভব নয়। মাননীয় সভাপতি, কয়েকটি নাম বলছি, এই নামগুলো হচ্ছে আব্দুল করিম সাহিত্য বিশারদ, চন্দ্রকুমার দে, মোক্ষদাচরণ ভট্টাচার্য, আশুতোষ চৌধুরী, সবাই নাগরিক সংস্কৃতির লোক, নাগরিক সমাজের লোক। তারাই সেই ময়মনসিংহ গীতিকা থেকে শুরু করে মাগন ঠাকুরের ছড়া, এই ছড়া গানগুলো সব একে একে কালেক্ট করেছিলেন বলেই আজকে আমরা জোর গলায় দাঁড়িয়ে এই জায়গাটিতে বলতে পারছি যে হ্যাঁ, আমাদের একটি লোকসাহিত্য রয়েছে, লোক সংস্কৃতি রয়েছে। আজকে নাগরিক সংস্কৃতি সেই লোকসাহিত্যটিকে পরিচর্যা করছে মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, আজকে খুবই হতাশ হয়েছি যখন দ্বিতীয় বক্তা বলেছেন যে নাগরিক সংস্কৃতি নাকি দেশীয় সংস্কৃতির পরিপন্থী। আমাদের খুব ভালো একটি জায়গা ছিল এই জায়গাটিতে যে আজকে যখন আমরা বর্তমান সময়ের কথা বলছি, পৃথিবী এগিয়ে যাচ্ছে মাননীয় সভাপতি, এটিকে আপনি না বোধকভাবে না দেখে যদি আপনি হ্যাঁ বোধকভাবে দেখেন মাননীয় সভাপতি,
তাহলে একটা জিনিস খুব পরিষ্কার হয়ে যাবে, এই চলমান পৃথিবীর সাথে তাল মিলাতে গিয়ে যদি আমাকে একটি পারস্পরিক সাংস্কৃতিক মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, সেই মিথস্ক্রিয়ার ভেতরে গুরুত্বপূর্ণ ভূমিকাটি পালন করছে নাগরিক সংস্কৃতি, কারণ সে পরিচর্যা করছে কবিতা উৎসবের মাধ্যমে, সে পরিচর্যা করছে মঞ্চ নাটকের মাধ্যমে, সে পরিচর্যা করছে বিভিন্ন অন্যান্য উৎসবের মাধ্যমে। যখন সেই উৎসবগুলো ছিল একটি অঞ্চলের, আজকে নোয়াখালী অঞ্চলের ব্যাপার, সাংস্কৃতিক ব্যাপার, লোকসংস্কৃতি কিংবা রাজশাহীর সংস্কৃতি, দুটোকে এক ক্ষেত্রে মেলবন্ধন করেছে এই নাগরিক সংস্কৃতি। মাননীয় সভাপতি, সব শেষ করি। বায়রন তার কোর্সেয়ারে বলেছিলেন, যেটি বলেছেন নিরঞ্জন অধিকারী সেটির অনুবাদ করেছেন, সুনীল সাগরের বুকে উদ্বেলিত প্রফুল্ল যেমন জল, তেমনি মুক্ত হৃদয় আমাদের সীমাহীন চিন্তার দল। সীমাহীন এই চিন্তাটিকে নিয়েই এগিয়ে যেতে চাই পরস্পরের হাতে হাত ধরে। নাগরিক সংস্কৃতির জয় হোক, লোকসংস্কৃতির হাত ধরে দুজনের মাধ্যমেই তৈরি হোক নতুন একটি সভ্যতার। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিষয়টি যেন আমাদের পক্ষে যায়। বিষয়টি যেন আমাদের পক্ষে থাকে।